বিয়েবাড়ি থেকে ফিরে ঘরে ঢুকতেই জুঁই ফুলের গন্ধে বিনির মনটা ভালো হয়ে গেল। চাঁদের আলোর মতো নরম একটা আলো জ্বলছে ঘরের মাঝখানে। ঘরের ভেতরে অরুণ আর তার কয়েকজন বন্ধু বসে আছে। বিনির পেছনে অরুণের অফিস কলিগ পলি। বিনি ঘরে ঢুকতেই অরুণের এক বন্ধু বলল, বৌদি, বাড়িতে কিন্তু কোনো গুরুজন কেউ নেই, তাই আমরা যতটুকু পেরেছি সেরকম ব্যবস্থা করেছি। তোমাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। বিনি একপাশে মাথা নাড়ল। মনে মনে ভাবল, এরকম একটা স্বপ্নের ঘর সে তো কবে থেকে আশা করেছিল। সারা জীবন বাবা মা ছাড়া মানুষ হয়েছে। বিনি চেয়েছিল অনেক বড় একটা পরিবারে বিয়ে করতে, কিন্তু অরুণ ঝড়ের মতো ওর জীবনে এসেছিল। মামার কথার ওপর কোনো কথা বলতে পারেনি সেদিন। পলি বিনির ভারী ট্রলি দুটোকে ঘরের কোণে রেখে বলল, এই একটু জল খাওয়া, খুব তেষ্টা পেয়েছে। অরুণ উঠে একটা জলের বোতল এগিয়ে দিল। পলি এক বোতল জল পুরো শেষ করে বিনিকে বলল, বিনি, চেঞ্জ করে নাও, 1টা বাজে, কত দেরি হয়ে গেল। বিনি ট্রলি নিয়ে বেডরুমে চলে গেল। ঘরে একটা নীলচে আলো জ্বলছে। ল্যাভেন্ডারের গন্ধে ঘরটা ভরে রয়েছে। বিনির এত ক্লান্ত লাগছিল যে মনে হচ্ছিল কাপড় না খুলেই এই শরীরটাকে বিছানায় একেবারে এলিয়ে দেয়। এত ভারী বেনারসি গয়না মেকআপ করে এতক্ষণ বসে থাকা, ও বাবা, আর পাচ্ছি না। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বিনি বাথরুমে চলে গেল। একটু স্নান করতে হবে। ড্রয়িং রুম থেকে তখনও বাকিদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বাথরুমের কোণে বড় একটা আয়না লাগানো। নগ্ন শরীরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে বিনি। আয়নার কাঁচে তার প্রতিবিম্ব পড়েছে, কিন্তু সেটা ঠিক স্বাভাবিক নয়। খুঁটিয়ে দেখতে থাকে বিনি। এদিকে আসবে বিনি। একটা ঘর ঘরে স্বর শুনে ছিটকে পড়ল সে। কে কে কথা বলল? আর কিছু শুনতে পেল না। তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে এলো। মাথার চুল থেকে তখনও জল পড়ছে। বাইরে কারোর কোনো শব্দ নেই। অরুণ? কোনো উত্তর পেল না। বসার ঘর খালি। একটা নীলচে বাতি জ্বলছে। হঠাৎ করে সবাই কোথায় চলে গেল? তখন পেছন থেকে কেউ যেন বলল, এদিকে আসবে বিনি। আবার সেই একই কণ্ঠস্বর। বিনির চোখ জলে ভরে উঠল। অরুণ, অরুণ! এই তো আমি এদিকে। তোমার লেট হচ্ছিল তাই ওরা বেরিয়ে গেল। তুমি স্নানে গিয়েছিলে তাই ওরা বলে যেতে পারলো না। নীলচে আলোয় বিনির চোখের জল অরুণের চোখে পড়ল না। যদি তাকে পাগল ভাবে। এই ভয়ে সেই অদ্ভুত কণ্ঠস্বরের কথা বিনি হাজার চেষ্টা করেও অরুণকে বলতে পারল না। বিনি আর কিছু না বলে ঘরে চলে এলো। বিছানায় গা এলিয়ে দিতেই ওর চোখে ঘুম নেমে এলো। বিনি ভেবেছিল আজকে রাতটা একটু অন্য রকমভাবে কাটবে, কিন্তু অরুণ ঘরে ঢুকেই বলেছিল, বিনি, কিছু কথা তোমায় বলতে চাই। আগে আমরা দুজনকে একটু ভালোভাবে জেনে নিই, তারপরে। বাকি কথা আর বলার প্রয়োজন হয়নি। বিনি বুঝেছিল মানুষটা অত্যন্ত ভদ্র। সকালে ঘুম ভাঙল একটা খচমচে শব্দে। বসার ঘরে এসে দেখল বিয়েতে পাওয়া উপহারগুলো অরুণ একটা একটা করে খুলে দেখছে। আমি চা করে নিয়ে আসি। চা হয়ে গেছে, বসো এখানে। দেখো দেখো কত গিফট এসছে। ওর চোখটা আবার কেমন যেন চিকচিক করে উঠল। বিনির বাবার অঢেল পয়সা থাকলেও মায়ের ভালোবাসা কোনোদিন মেয়েটা পায়নি। সারা জীবন চাকরদের কাছেই মানুষ হয়েছে। বিনির যখন 7 বছর বয়স তখন বিনির মা মারা যান। ওর বাবা আবার বিয়ে করেন, কিন্তু বিনির নতুন মা ওকে নিজের করে নেননি। বিনির বেশিরভাগ সময় কেটেছে কলেজের হোস্টেলে আর আবাসিক বিদ্যালয়ে। ছুটিতে সে ফিরলে ওর মামা রঞ্জনবাবু ওকে নিয়ে যেতেন বাংলাদেশের সিলেটে। ওখানে 1 মাস খুব মজা করে কাটিয়ে তারপর আবার ফিরে আসত। বছরে 1বার কি 2বার বিনির সঙ্গে দেখা হতো। এক জন্মদিনে আর একবার পরীক্ষায় পাশ করলে।
কি ভাবছো এত? হ্যাঁ, অরুণের কথায় অতীতের স্মৃতিচারণ থেকে ফিরে এলো বিনি। না না, সেরম কিছু না। এই বলে চায়ের কাপটা নিয়ে ওর পাশে এসে বসল। এই বাড়িটা একটু শহরাঞ্চলের দিকে, তাই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা। সকালের রোদ ঘরের ভেতর থই থই করে খেলে বেড়াচ্ছে। পর্দাগুলো সরিয়ে দিল, আর তারপরেই চোখ পড়ল ঘরের কোণে একটা বড় ফ্রেম রাখা আছে। এটা কি? অরুণ সেদিকে তাকিয়ে একবার বলল, আমার এক বন্ধু দিল্লিতে থাকে, নাম ময়ঙ্ক গোয়েল। নাম শুনেছ হয়তো। সে বিশাল বড় আঁকিয়ে বিয়ের উপহার স্বরূপ ও এটা আমাদের পাঠিয়েছে। এই দাও তো, এটা আমাদের বেডরুমে লাগাবো। এই বলে ফটো ফ্রেমটা বিনির হাত থেকে নিয়ে নিল। 10-15 মিনিট পর বেডরুম থেকে অরুণ ডাকল, এই একবার এখানে দেখে যাও তো, দেখো ফটোটা কি সুন্দর লাগছে। দিনের সাদা আলোয় ঘরটা এখন ভরে আছে। ওদের বিছানার পাশের দেওয়াল জুড়ে একটা ছবি লাগানো আছে। একটা বড় ঈগল উড়ছে নীলাভ আকাশের বুকে, আর তার পায়ের মধ্যে ধরা একটা নারী মূর্তি। ছবিটা দেখেই বিনি যেন একেবারে ছিটকে খাটের ওপর পড়ে গেল। মুহূর্তে ওর মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। কিরকম ছবি? অরুণের সেদিকে যেন কোনো হুঁশ নেই, মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। ঈগলের ছবিটা এত নিখুঁত করে এঁকেছে যেন মনে হচ্ছে ছবি থেকে বেরিয়ে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে সামনের লোকের ওপর। পায়ের মধ্যে ধরা মেয়েটা নির্জীব হয়ে পড়ে রয়েছে। তার মাথার চুলগুলো ফ্রেমটার আশেপাশে এমনভাবে ছড়ানো যেন মনে হচ্ছে মেয়েটা সত্যিকারের চুল ফ্রেমের বাইরে ঝুলছে। ফটোটার ওপর একটা হাত রেখে অরুণ বলল, মায়াঙ্কের কাজ সত্যি অতুলনীয়। এটা কিন্তু 3D ফটো, জানো তো, কোনো সাধারণ পেন্টিং নয়। এই বিনি, তুমি খেয়াল করেছো? বিনি পাথরের মতো বসে থাকে। অরুণ বলে চলে, ছবিটা দূর থেকে দেখলে মনে হয় একেবারে জীবন্ত। বিনির গলা শুকিয়ে গেছে। এই একটা জিনিস সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। বিনির অর্নিথোফোবিয়া আছে। ছোটবেলা থেকেই কোনো উড়ে বেড়ায় যে সকল প্রাণী, তাকে তার ভীষণ ভয়। একমাত্র তার রঞ্জনবাবু এই ঘটনাটা জানে। বিনির গলার কাছটা শুকিয়ে গেছে, জিভ ভারী হয়ে গেছে। বিনি কথা বলছে না দেখে অরুণ একবার ওর দিকে তাকিয়ে চমকে উঠল। বলল, এ কি, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? বিনি কাঁপা কাঁপা হাতে ছবিটা দেখিয়ে তাকে বলল, এটা এটা সরিয়ে ফেলো আমার। অরুণ যেন ওই কথাটা শুনতে পেল না। তাড়াতাড়ি জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, একটু খেয়ে বিশ্রাম করো, মনে হয় তোমার ঘুম হয়নি। ছবিটার দিকে আরও একবার তাকালো বিনি। জলটা খেয়ে একটু স্বাভাবিক লাগছে। গ্লাসটা ড্রেসিং টেবিলের উপর রেখে অরুণ বলল, তুমি রেস্ট করো, আমি সকালে খাবারটা নিয়ে আসছি। অরুণ বেরিয়ে গেছে প্রায় ঘন্টা দুয়েক আগে। স্নান সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল বিনি। মনে মনে ভাবল, ছবিটাকে তো এখান থেকে কোনোভাবেই সরাতে পারবো না। ওর এত পছন্দের একটা ছবি, কিন্তু কি করব? ওকে কি সব কথা খুলে বলবো? এইসব কথা ভাবতে ভাবতে চুল আঁচড়াচ্ছিল। আয়নায় উল্টো দিকের দেওয়ালের একটা প্রতিচ্ছবি পড়েছিল। সেই দিকে একবার তাকিয়ে ওর সারা শরীরটা একবার যেন কেঁপে উঠল কেমন। আয়নার কাছে জিনিসটা আরও বেশি জীবন্ত মনে হচ্ছিল। যেন মনে হচ্ছে পাখির পায়ের থেকে ঝুলে থাকা মেয়েটা ওর দিকেই হাঁ করে তাকিয়ে আছে। আরও একটা জিনিস চোখে পড়ল, মেয়েটার মুখটা এখন অবিকল বিনির মতো দেখাচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে আবার খাটের ওপর বসে পড়ল। দু হাতে মুখ ঢেকে বলল, না, আমি তোমার দিকে আর দেখবো না। ও না ফিরলে এ ঘরে আমি আর আসবো না। না 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 না, আমি আর এ ঘরে আসবো না। তারপর দিন সাতেক বেশ ভালোভাবেই কেটে গেল। অরুণ এতদিন পর আজ অফিস যাবে। সকাল হতেই পলি এসে উপস্থিত। বিনি দরজা খুলে দিতেই বলল, আজ যে তোমার বরমশাই অফিস যাবে, তুমি থাকতে পারবে তো? না হলে মাকে বলি তোমার এখানে এসে থাকতে।
হ্যাঁ, আমি পারবো। অসুবিধা হলে মাসিমাকে আমি ফোন করে নেব। শোনো, যদি কখনো কোনো অসুবিধা হয় মাকে বলা আছে, একটা ফোন করলেই মা চলে আসবে, বা তুমিও মার কাছে চলে যাও। তাই ঠিক করতে করতে অরুণ বলল, চলো, দেরি হয়ে গেছে। আমি তো রেডি বস, তোমারই তো হয়নি। ওরা বেরিয়ে যেতেই চারিদিকের নিস্তব্ধতা ওকে ঘিরে ধরল। জায়গাটা এমনিতে শুনশান, তার উপর আবাসনের পাশেই একটা বড় ঝিল আছে, সেখান থেকে ঠান্ডা হাওয়া বইছে। কাজকর্ম সেরে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো বিনি। আজ সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা, আর এখন তো এমন অবস্থা যে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। বারান্দায় দাঁড়িয়ে ঝিলের দিকে তাকিয়েছিল বিনি। আকাশের কালচে রং ঝিলের মধ্যে মিলিয়ে এমন একটা ঘোলাটে রং তৈরি করেছে যেন মনে হচ্ছে আকাশ আর জল মিলেমিশে এক হয়ে গেছে। একভাবে তাকিয়েছিল, হঠাৎ দেখল এক ঝাঁক পানকৌড়ি ঝিলের জলের মধ্যে ডুব দিয়ে আবার উঠে গেল। পাখিগুলো এত কাছে এসে গেছিল যে মিলির হাত থেকে চায়ের কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। মেঝের মধ্যে ছিটকে পড়ল বিনি। তারপরেই মনে হলো ঘরের ভেতর থেকে একটা দানা ঝাপটানোর শব্দ আসছে। শব্দটা ওদের শোয়ার ঘর থেকেই আসছে। তাড়াতাড়ি করে এগোতে গিয়ে দরজার কোণে করে আঙুলটা লেগে রক্ত বেরিয়ে আসে। ও মাগো! বলেই নিচে বসে পড়ল বিনি। আঙুল থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তখনই ঘরের ভেতর থেকে একটা বিকট শব্দ ভেসে আসে। কোনো মহিলার আর্তনাদ। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। পায়ের আঙুলটাকে কোনো মতে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করল। ঘরে ফার্স্ট এড বক্স থেকে তুলো নিয়ে সেখানে পেঁচিয়ে নিল। শোয়ার ঘর থেকে তখনও পাখির ডানা ঝাপটানোর শব্দ আসছে। ভয়ার্ত মুখে বসার ঘরে দাঁড়িয়ে আছে বিনি। ফোনটা নিয়ে ভাবল একবার পলির মাকে ফোন করবে। নাম্বার ডায়াল করতে দেখল উল্টো দিক থেকে যান্ত্রিক কণ্ঠস্বর জানান দিল ফোনটা পরিষেবা সীমার বাইরে। বৃষ্টিতে নেটওয়ার্ক চলে গেছে। পেটের ভেতরটা গোলাচ্ছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি। একা হাতে যেটুকু পেরেছে সেটুকু ব্যবস্থা করেছে। অরুণ বলেছে কয়েকদিনের মধ্যে একটা রান্নার লোক রেখে দেবে, কিন্তু এই যে কদিন না আসে তাকেই করতে হবে। শব্দগুলো এখন আর শোনা যাচ্ছে না, তার বদলে ঝমঝমিয়ে বৃষ্টির শব্দ আসছে। মনে মনে ভাবে এ সমস্ত কিছু আমার মনের ভুল। এসব কিছু হচ্ছে না, আমি সম্পূর্ণ ভুল ভাবছি। মনে মনে সাহস নিয়ে এগিয়ে যায় শোয়ার ঘরের দিকে। দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ। দরজার উপর একটা কান পাতল। এদিকে এসো বিনি, এদিকে এসো। বন্ধ দরজার ওপাশ থেকে সেই মহিলা কণ্ঠ ভেসে আসে। বিনির সারা শরীর যেন কেউ বরফের চাদরে মুড়িয়ে দিল। ঘরের আলোগুলো সব নিভে গেল। লোডশেডিং। তখনই শুনতে পেল সেই অদ্ভুত শব্দ। কাঠের দরজায় কেউ যেন ধারালো কিছু দিয়ে আঁচড় কাটছে। দরজাটা সকাল থেকে বন্ধ। এখন সেখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে বিনি। মুখ থেকে এক ফোঁটা শব্দ বেরোচ্ছে না। ওর মনে হচ্ছে শব্দ শুনলেই ওই উল্টো দিকের ভয়টা দরজা খুলে বেরিয়ে আসবে। দরজার নিচ থেকে একটা ধারালো কিছু পায়ের ওপর দিয়ে একটা আঁচড় কেটে গেল। ব্যথা জায়গার ওপর আরও ব্যথা পেল। মাগো! মাগো! পায়ের দিকে তাকিয়ে দেখে সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরোচ্ছে। এতক্ষণ ভাবছিল ওই সমস্ত কিছু তার মনের ভুল, কিন্তু এই রক্তটা কখনো ভুল হতে পারে না। নিচু হয়ে পায়ে একবার হাত দিয়ে দেখল ভিজে ভিজে ভাব, সাথে আঁশটে একটা গন্ধ। পা থেকে সত্যি রক্ত বেরোচ্ছে। এই সমস্ত কথা কাউকে বলা যাবে না, সবাই তাহলে আমায় পাগল ভাববে।
কিন্তু এখন এই বাড়িতে থাকা প্রায় আমার জন্য অসম্ভব। বিনি ঠিক করলো পলির বাড়িতেই যাবে। এক পা এগোতে যাবে, তখনই বিনি শুনতে পেল ওর বেডরুমের ভেতর থেকে সেই নারী কণ্ঠ বলছে, দরজাটা খুলে দে, নইলে দরজা ভেঙে বেরিয়ে আসবো। খুলে দে, দরজাটা খুলে দে। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম ভয়ঙ্কর ভৌতিক একটি গল্প, লেখিকা অনিন্দিতা নাথের লেখা প্রতিকৃতির অন্তরালে। গল্প শুরু হয়ে গেছে আজকে গল্প পাঠে সায়ন্তন। চলো গল্পের বাকি অংশটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর কিছু মনে নেই। কণ্ঠস্বর এত ভয়ানক ছিল যে সেখানেই মাথা ঘুরে জ্ঞান হারালো বিনি। জ্ঞান যখন ফিরল তখন ফ্ল্যাটের দরজায় অনেক জোরে জোরে কেউ যেন আঘাত করছে। বিনির মাথা অসম্ভব ভারী হয়েছিল। বন্ধ দরজার উল্টো দিক থেকে অরুণের গলা শুনতে পেল। বিনি, বিনি দরজা খোলো, শুনতে পাচ্ছ? বিনি, বিনি দরজা খোলো, বিনি, বিনি শুনতে পাচ্ছ? দরজা খোলো। পাশ থেকে পলিরও গলা শুনতে পেল। তাড়াতাড়ি উঠে দেখল সে ঘরের মাঝখানেই এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল। ঘড়িতে তখন 8:30 বাজে। তার মানে সারাদিন সে ঘরের মাঝখানে এভাবে শুয়ে কাটিয়েছে। তাড়াতাড়ি উঠতে গিয়ে পায়ের দিকে তাকায়। কোথায় সেই কাটা দাগ? শুধু দরজার কোণায় লেগে পড়ে আঙুলে যে ব্যথা পেয়েছিল সেই জায়গাটা ফুলে আছে। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। অরুণ আর পলি ভিজে একেবারে একসাথ। অরুণ ঘরে ঢুকে এলো। পলি বলল, তুমি ঠিক আছো তো? আমি তবে এবার বাড়ি যাই। তুমি দরজা খুলছো না বলে অরুণ তো ভয় পেয়ে গেছিল, আমিও ভয় পেয়ে গেছিলাম। ঘুমিয়ে পড়েছিলে নাকি? কিছু না বলে ধীরে ধীরে দুপাশে মাথা নাড়ল বিনি। তার মাথার ভেতর তখন কালবৈশাখীর ঝঞ্ঝা। অনেক কিছু বলতে গিয়েও যেন মুখে কোনো কথা ফুটল না। অরুণ তাড়াতাড়ি ভিজে জামা কাপড় ছেড়ে বাথরুমে চলে গেছে। পলি যাওয়ার সময় বিনি চোখের দিকে তাকিয়েছিল খানিকক্ষণ। ধীর কণ্ঠে বলল, শোনো, যদি কোনো অসুবিধা হয় আমায় খুলে বলতে পারো। আমায় নিজের বড় দিদির মতোই ভাবতে পারো, ঠিক আছে? মেয়েটার চোখটা আবার ঝাপসা হয়ে গেছে। নোনা জল ভরে গেছে তাতে। আসিবিনি, তুমি সাবধানে থেকো। পলি এগিয়ে গেল ওর ফ্ল্যাটের দিকে। ঘরে এসে বিছানার দিকে তাকিয়ে দেখল অরুণ। বিছানা লণ্ডভণ্ড, যেন মনে হচ্ছে দুটো মানুষ নিজেদের আদিম খেলায় মত্ত হয়েছিল। বিনির দিকে তাকিয়ে বলল, বিছানার এই অবস্থা কি করে হলো? বিনি নিজে অবাক হয়ে গেছে। আমি জানি না, আমি এ ঘরে ঢুকিনি। দরজার বাইরে থেকে কথাগুলো বলল বিনি। ভয় ভয় ঘরের চারপাশ দেখছিল। অরুণ অবাক হয়ে প্রশ্ন করল, তুমি সারাদিন কি এই ঘরে ঢোকোনি? নিঃশব্দে মাথা নামিয়ে নিল বিনি। ভারী লজ্জা করছে তার। বিছানা তোলেনি, সারাদিন রান্নাও করেনি, এমনকি সারাদিনই নিজেও কিছু খায়নি। তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তখনই অরুণ পেছন থেকে বলল, আমি খাবার নিয়ে আসছি, রান্না বান্না করতে হবে না। যে কয়দিন রান্নার লোক না পাওয়া যায় সে কয়দিন খাবার বাইরে থেকে নিয়ে আসবো, ঠিক আছে? সকালবেলাটা ম্যানেজ হয়ে যাবে। দুপুর আর বিকেলের খাবারটা আমি হোটেল থেকে নিয়ে আসবো, কেমন? বিনির মনটা আবারও ভালো হয়ে গেল। ভয়ের কালো চাদর সরে ঝলমলে রোদ উঠেছে তার মনের আকাশে। সারা জীবন হোস্টেল আর চাকরের কাছে মানুষ হওয়া মেয়েটা যে কয়েকদিনে পাকা গৃহিণী হয়ে যাবে না, সেটা অরুণ বুঝতে পেরেছে দেখে ওর বেশ ভালো লাগলো। আজকাল দুপুরগুলো কেমন যেন ঘোরের মধ্যে কেটে যায়।
সারা দুপুর দরজার ভেতর থেকে সেই পাখির চিৎকার আর একটা মেয়ের আর্তনাদ দরজার বাইরে বসে বসেই শোনে। উঠে দাঁড়াতে পারে না, মাথার মধ্যে সবসময় ভার হয়ে থাকে। কতদিন তো ওখানেই বসে বসে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভেঙেছে অরুণের ডাকে। এই কদিনেই ওর চোখের তলায় গভীর কালি পড়েছে। পলি কয়েকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু প্রতিবারই সে কথা ঘুরিয়ে দিয়েছে। তার এই ভয়ের কথা সে কাউকে বলতে পারে না। সেদিন ছিল রবিবার। সকাল থেকে বাড়িতেই ছিল অরুণ। মাঝে কিছু সময়ের জন্য বাজারে গিয়েছিল। বিনি খেয়াল করল আজ সারাদিন তার সেই ভয় লাগেনি, এমনকি ঘরের ভেতর থেকে কোনো শব্দও শুনতে পায়নি। এতদিন পর সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। দুপুরে খাওয়ার সময় অরুণ বলল, ও ভালো কথা, আজকে বিকালে তোমার মামা আসবে। আমি বলতে ভুলে গেছিলাম, তোমায় অনেকবার ফোন করেছিলেন, বললেন তুমি নাকি ফোন তোলোনি। মোবাইলের দিকে একবার তাকালো বিনি। অনেকগুলো মিসড কল আর কত মেসেজ জমে রয়েছে মোবাইলে। তার একবারও ইচ্ছে করলো না যে সেগুলো দেখে। এক অদম্য ক্লান্তি তাকে যেন সারাদিন ঘিরে রাখে। বিকেল তখন সন্ধ্যের কোলে সবে মাথা রেখেছে। রঞ্জনবাবু ঘরে ঢুকলেন। বিনিকে দেখে বললেন, তোর কি হয়েছে বিনি? হ্যাঁ, চোখ মুখের এই অবস্থা। অরুণ তখন দোকানে গিয়েছিল রাতের খাবার আনতে। মামার কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলল বিনি। একসময় মা মারা যাবার পর এই মামাকে বিনি নিজের মনের সমস্ত কথা একসময় খুলে বলতো। আজ এতদিন পর যেন ডুবে যাওয়ার আগে একটা খড়কুটো পেয়েছে সে। রঞ্জনবাবুর হাত দুটো ধরে বলল, মামা, একটা জিনিস দেখাবো তোমায়। ও আসার আগে তুমি একবার আমার বেডরুমে চলো। রঞ্জনবাবু প্রথমে একটু দোনাবোনা করলে পরে বললেন, চল। পাখির ছবিটা দেখিয়ে বলল, মামা, একটা কথা বলবো। তুমি প্রমিস করো আমাকে তুমি পাগল ভাববে না। আরে কি হয়েছে সেটা তো বল। মামা, জানো তো এই ছবিটা না জীবন্ত। আমি যখন ঘরে একা থাকি ছবিটা থেকে নানা রকম শব্দ আসে। ওই যে মেয়েটা দেখছো মামা, ও কথা বলে মামা। রঞ্জনবাবু অবাক চোখে তাকিয়ে থাকে বিনির দিকে। মুখে প্রকাশ না করলেও মনে মনে ভাবেন, মেয়েটা কি পাগল হয়ে গেল? মামাকে চুপ করে থাকতে দেখে বিনি প্রশ্ন করল, মামা, ও মামা, মামা গো, তুমি কি ভাবছো মামা? এই ছবিটা এই ঘরে কেন রেখেছিস? ওর এক বন্ধু দিল্লি থেকে এটা আমাদের বিয়েতে উপহার হিসেবে পাঠিয়েছে। তুমি তো জানো মামা, আমার পাখিতে কত ভয়। রাতে ওই পাশে ফিরে তাকাতে পারি না। ও যখন বাড়ি থাকে না, আমি এই ঘরের দরজা পর্যন্ত খুলি না। আমার খালি মনে হয় ওই ঘরের দরজায় কেউ যেন আঁচড় কাটছে, আর ভেতর থেকে একটা মেয়ে বিকট স্বরে আর্তনাদ করে যাচ্ছে। কোনোদিন দরজা খুলে দেখিসনি? হ্যাঁ, একদিন সাহস করে দরজাটা খুলেছিলাম, কিন্তু বিশ্বাস করো কিছু দেখতে পাইনি। দরজাটা বন্ধ করার সাথে সাথে আবার সেই চিৎকার শুরু হয়। রঞ্জনবাবু গম্ভীর হয়ে যান। আমি জামাইয়ের সঙ্গে কথা বলবো। মামার হাত দুটো ধরে বিনি বলল, ও মামা, এসব তুমি ওকে বলো না, ও আমাকে পাগল ভাববে মামা। চিন্তা করিস না, আমি বুঝিয়ে বলবো। রাতের খাওয়া দাওয়া সেরে রঞ্জনবাবু বেরিয়ে গেলেন। রাস্তায় বেরিয়ে অরুণকে বললেন, বলছিলাম ওই তোমাদের বেডরুমে একটা জিনিস দেখলাম। কথাটা বলছি বলে কিছু মনে করো না। ওই ছবিটা না খুব একটা শুভ নয়। তোমরা তো নতুন বিবাহিত, তাই বলছি। অরুণ কথাটা শুনে একটু গম্ভীর হয়ে তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা সরিয়ে দেবো। পরের দিন সকালে বিনি জলখাবার দিয়ে অরুণকে প্রশ্ন করল, অরুণ, কালকে মামা তোমায় কিছু বলেছিল?
হ্যাঁ, ছবিটা নিয়ে কিছু একটা বলেছিলেন। আমি বাড়ি এসে তোমার সঙ্গে সেই বিষয়ে কথা বলবো। আমার অ্যাকচুয়ালি একটু আজকে একটা জরুরি মিটিং আছে। কথা বলতে বলতে কলিং বেল বেজে উঠল। পাউরুটির টুকরোটা মুখে পুড়ে দরজার দিকে তাকিয়ে অরুণ বলল, ওই দেখো, পলি এসে গেছে। বিনি দরজা খুলে দেখল পলির হাতে একটা খাঁচা, আর তার মধ্যে একটা টিয়া পাখি রাখা আছে। পাখিটার লাল চোখ দুটো দেখে বিনির হাতে ধরা কাঁচের বাটিটা মাটিতে পড়ে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। পলি আর অরুণ দুজনেই বেশ অবাক হয়ে গেল। অরুণ প্রশ্ন করল, কি হলো? হ্যাঁ, কি হলো? পলি তাড়াতাড়ি এসে পাখিটাকে ওদের বসার ঘরে একটা পাশে রেখে বলল, আই অ্যাম ভেরি সরি। হঠাৎ করে মিঠুকে দেখে বোধহয় বিনি ভয় পেয়ে গেছে। আসলে বিনি মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই মাকে মাসির বাড়িতে কয়েকদিনের জন্য রেখে এসেছি। আমি তো সারাদিন বাড়ি থাকি না, আর মাসির বাড়িতে একটা কুকুর আছে, সেখানে মিঠুকে রাখা সম্ভব নয়। তাই বলছিলাম, তুমি যদি দিনের বেলাটুকু মিঠুকে একটু দেখে রাখো। কিছু করতে হবে না, আমি ওর খাবার জল সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। যদি খুব ডাকাডাকি করে তাহলে একটু ছোলা দিয়ে দিও। এই বলে একটা প্যাকেট এগিয়ে দেয় বিনির দিকে। অরুণ ততক্ষণে ঘরের মেঝে থেকে সমস্ত কাঁচের টুকরোগুলো তুলে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। যাওয়ার সময় বিনির কাঁধ ধরে বলল, চিন্তা করো না, আমি বাড়িতে এসে ছবিটা খুলে রেখে দেবো। তোমার ভয় করছে সেটা আমাকে বললেই হতো। আর মিঠু একটু খেয়াল রেখো তো, যদি খুব বেশি ডাকাডাকি করে তাহলে একটু খাবার দিয়ে দিও, কেমন? ঘরের কোণে একদম শক্ত হয়ে দাঁড়িয়েছিল বিনি। পাখিটার সেই লাল চোখ যেন ওর দিকেই তাকিয়ে আছে। ওরা যাওয়ার পর থেকে পাখিটা তারস্বরে চিৎকার করে যাচ্ছে। ভয়ে ভয়ে কোনো মতে এগোয় পাখিটার দিকে। ছোলাগুলো যতবারই খাঁচাটার মধ্যে রাখতে যাচ্ছে ততবারই পাখির ডানাটা ঝাপটা দিয়ে উঠছে, সাথে তারস্বরে চিৎকার করে ওঠে। বিনি দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে, আর তখনই শুরু হয় বেডরুম থেকে সেই মেয়েটার চিৎকার। সাথে সেই ঈগলের বিকট আর্তনাদ। বুকের বাঁ দিকে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলো বিনি। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ যেন পিন ফোটাচ্ছে। তিনটে চিৎকার একসাথে আর্তনাদের মতো শোনাচ্ছে ওর কানে। তবুও কোনো মতে ছোলাগুলোকে মাটি থেকে তুলে খাবার বাটিতে রাখতে যাবে, তখনই পাখিটা এমন জোরে ঝাপটা দিল যে খাঁচাটার একটা জায়গা সামান্য খোলা ছিল, সেখান থেকে পাখিটা বেরিয়ে গেল। আর তারপর উড়তে উড়তে সারা ঘর জুড়ে উড়তে লাগলো। ভয়ের সর্বোচ্চ মাত্রায় এসে মানুষের তখন আর মাথা কাজ করে না। রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছিল বিনির। একটু জলের জন্য ছটফট করছিল। পাখিটার লাল চোখ আর বাঁকানো ঠোঁটগুলো দেখে বিনির পুরনো ভয়টা তাকে যেন সাপের মতো পেঁচিয়ে ধরল। হঠাৎ একটা দমকা হাওয়ায় বেডরুমের দরজাটা খুলে যায়। বিনির মনে হয় সাপের মতো বুকে ভর করে কেউ যেন বেরিয়ে এসেছে ঘর থেকে। টিয়া পাখিটা সারা ঘরময় উড়ে বেড়াচ্ছে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বিনি সিঁড়ি বেয়ে ছুটতে থাকে ছাদের দিকে। ছাদটা ঘোলাটে আধার বুকে নিয়ে কারোর অপেক্ষায় বসে আছে। আকাশের মুখ গোমড়া, মাঝে মাঝে আকাশের বুকে বিদ্যুতের রেখা ঝিলিক দিয়ে যাচ্ছে। আশেপাশের কালো কাজল গোলা অন্ধকার, ছাদ ফাঁকা। আশেপাশে ভালো করে তাকিয়ে তার মনে হলো অন্ধকার যেন ঘাপটি মেরে লুকিয়ে আছে। ছাদের এক কোণে ভাঙাচোরা জঞ্জাল স্তূপ করে রাখা আছে। জলের ট্যাঙ্কির দিকে একবার তাকিয়ে বিনির মনে হলো সেখানে কেউ যেন লুকিয়ে রয়েছে, লুকিয়ে কাঁদছে। শরীরটা এত ভারী হয়ে গেছে যে নাড়ানোর ক্ষমতা নেই, তবুও পা টেনে টেনে সেদিকে এগোয়। এবার আকাশের বুকে বিদ্যুতের রেখা বেশ স্পষ্টভাবেই দেখা দিল, আর সাথে সাথে কান ফাটানো একটা চিৎকার। বিনি চিৎকার করল না, প্রকৃতি, সেটা আলাদা করে বোঝা গেল না। আশেপাশে এতটুকু বাতাস বইছে না। ওদের আবাসনের ছাদ লাগো একটা বড় কদম গাছ ডালপালা নিয়ে ছাদের উপর একেবারে ঝুঁকে দাঁড়িয়ে আছে। সেগুলোকে দেখে ওর মনে হলো
সেই গাছটা আসলে একটা মানুষ, এক দৃষ্টে ওকেই দেখছে। পাশের ঝিলের জলের দিকে একবার তাকালো। ঝিলের জলটা এখন আকাশের মতোই কালো কুচকুচে। ঝিলের ধারে বড় গাছটার উপর অনেকগুলো কাক একসাথে জোরে জোরে চিৎকার করছে। এলোপাথারি বাতাস বইতে শুরু করেছে। রাস্তার আলোগুলো জ্বলে উঠল। সোডিয়াম ভেপারের আলোয় বৃষ্টির জলগুলো দেখে মনে হয় আকাশ থেকে যেন কারা নেমে আসছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে বিনি। সারাদিন পেটে কিছু পড়েনি, মাথা ঘুরছে। জোরে দমকা বাতাসে ছাদের টিনের দরজাটা একবার জোরে ধাক্কা খেয়ে আবার খুলে গেল। খসখস শব্দ করে অন্ধকার সিঁড়ি বেয়ে কেউ যেন বুকে হেঁটে এগিয়ে আসছে তার দিকে। বিনি, আমি এখানে। ট্যাঙ্কির পেছন থেকে শব্দটা ভেসে এলো। উল্টো দিকে পেছোতে পেছোতে ছাদের একেবারে কার্নিশে এসে পিঠ থেকে যায়। মাথা তুলে দাঁড়িয়ে থাকা গাছগুলো প্রবল বাতাসে আপত্তিতে মাথা দুলিয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো তীরের ফলার মতো বিনির চোখে মুখে এসে পড়ছে। বিদ্যুতের ঝলকে চোখ ঝলসে গিয়ে পেছোতে গিয়ে কার্নিশ থেকে শরীরটা বৃষ্টির ধারা আর বাতাস কেটে আবাসনের পেছন দিকে ধূপ শব্দ করে পড়ে গেল। বিনির চোখ দুটো খোলা। রক্তের সমুদ্রের মধ্যে সেইভাবে পড়ে রইল মেয়েটা। আবাসনের এই দিকে লোকজন বিশেষ আসে না, আর ঝড় বৃষ্টির শব্দে বিনির পড়ে যাওয়ার আওয়াজও কেউ শুনতে পেল না। বিকেলে বৃষ্টি কমলে আবাসনের সিকিউরিটির চোখ পড়তেই খবর ছড়িয়ে পড়ল। অফিসের কাজে অরুণ সেদিন ডায়মন্ড হারবারে গিয়েছিল। অরুণ যখন পৌঁছলো তখন বেশ রাত হয়ে গেছে। বিনি, বিনি। এসে কান্নায় ভেঙে পড়ল। কালো প্লাস্টিকে মুড়ে তাকে নিয়ে যাওয়া হয় মর্গে। রঞ্জনবাবু খবর পেয়ে ছুটে এসেছিলেন। গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন একপাশে। একজন আবাসিক বলল, মেয়েটা যেন কেমন একটু ছিল, সারাদিন ঘর থেকে বেরোতো না। পাগল মনে হয়, না হলে সদ্য বিবাহিত একটা মেয়ে আত্মহত্যা কেন করবে? রঞ্জনবাবুর মাথায় অনেক প্রশ্ন ভিড় করে আসছিল। শুধু সারা ঘরে কিছু ছোলা পড়েছিল, আর তার সাথে কিছু কাঁচের টুকরো। যদিও ঘরের ডাস্টবিনে সেই কাঁচের বাটির ভাঙা অংশ দেখে পুলিশ আর কোনো সন্দেহ করেনি। এমনকি অরুণ নিজেও বলেছিল সেদিন সকালে বিনির হাত থেকে কাঁচের বাটি পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। আলাদা করে আর কোনো তদন্ত হয়নি। আত্মহত্যার ঘটনায় বিশেষ কিছু করারও থাকে না। এই ঘটনার পর প্রায় বছর খানেক কেটে গেছে। আজ এতদিন পর অরুণ এই ফ্ল্যাটে ফিরে এলো। 1 বছর সে নতুন অফিসের পাশে একটা বাড়ি ভাড়া নিয়েছিল। এতদিন পর নিজের বাড়িতে এসে সোফার ওপর গা এলিয়ে দিয়ে বসল। ঘরের মাঝখানে কার্পেটটা এখনও একই রকমভাবে পাতা আছে, তার উপর পুরু ধুলোর আস্তরণ জন্মেছে। বসার ঘরে দেওয়ালে ওদের দুজনের বিয়ের সময়ের একটা ছবি বাঁধিয়ে রাখা আছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল অরুণ। মুখ দিয়ে একটা বিশ্রী চুকচুক শব্দ করল। বিনি, তোমার মামা ভেবেছিলেন একটা পাগল কি আমার ঘাড়ে ঝুলিয়ে দেবেন? হ্যাঁ, অট্ট হাসিতে ফেটে পড়ল অরুণ। রান্নাঘর থেকে একটা মেয়ে বলে উঠল, আস্তে, না হলে লোকে ভাববে বউয়ের শোকে পাগল হয়ে গেছে। সাহসী রাত পোশাকে নিজেকে মুড়ে হাতে দুটো ওয়াইনের গ্লাস নিয়ে বেরিয়ে এলো পলি। তার মুখেও একটা কুটিল হাসি। বেশ ভালোই নাটক সাজিয়েছিলে। বছর খানেকের জন্য একেবারে লাপাতা হয়ে গিয়ে তারপর বিপুল সম্পত্তি নিজের নামে করে নিয়ে আবারও ফিরে এলে। ইনভেস্টমেন্ট ডার্লিং, ইনভেস্টমেন্ট। বিয়ের সময় বিনির মামা আমায় বলেছিল বিনির মায়ের সমস্ত সম্পত্তির নমিনি বিনি। যদি কোনো কারণে বিনি
বাকি ছক তখনই কষে ফেলেছিলাম। রেড ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিয়ে পলি বলল, রঞ্জনবাবু লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। আমি তো ভেবেছিলাম ও না উল্টে আবার পুলিশ কেস করে। অরুণ সিগারেট ধরিয়ে লম্বা একটা ধোঁয়া ছেড়ে বলল, পুলিশ কেস করলেও কোনো প্রমাণ করতে পারতো না। তবে সেদিন বিনি ছাদ থেকে লাফিয়ে যাওয়ার পর আমি টেপ রেকর্ডটা যদি সরিয়ে না ফেলতাম, শিওর শিওর ফেসে যেতাম। পলি উঠে গিয়ে হাতে ধরা একটা ছোট যন্ত্র নিয়ে আসে। বোতাম টিপে চালিয়ে দিতেই পাখির আর্তনাদ আর মহিলা কণ্ঠের ঘর ঘরে শব্দ ভেসে এলো। বন্ধ ফ্ল্যাটে দরজার পাশে অন্ধকারে গা মিশিয়ে কেউ দাঁড়িয়েছিল, তা এদের কারোর চোখে পড়ল না। হাসি থামিয়ে পলি বলল, তবে যাই বলো, মামার চোখে সন্দেহের বীজ কিন্তু আমি দেখেছিলাম। সেই কারণেই 1 বছর এই শহর থেকে বাইরে থাকতে বলেছিলাম। ডায়মন্ড হারবারের প্রজেক্টটা না থাকলে কিন্তু চাপ ছিল। ছাড়ো, এখন আর সেসব ভেবে লাভ নেই। আজ বেশ ক্লান্ত লাগছে, চলো শুয়ে পড়ি। বেডরুমে ঢুকে ছবিটার দিকে চোখ পড়তেই অরুণের সারা শরীর শিরশির করে উঠল। সত্যি কথা বলতে বিনিকে ভয় দেখানোর জন্য এই ছবিটা সে তার বন্ধুকে দিয়ে আঁকিয়ে ঘরে রেখেছিল। আজ ছবিটা ভালো করে দেখছিল অরুণ। ঈগলের চোখ দুটো বড় ভয়ানক। কি মনে হতে ছবিটা খুলে রাখতে যাবে, পেছন থেকে পলি বলল, ছবিটা খুলছো কেন? না আসলে ছবিটা কেমন যেন। হায়রে, আবার এসবে ভয় নেই, আছে যেমন থাক না। কত দাম দিয়ে দিল্লি থেকে কিনলে। আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আদিম খেলায় মত্ত হয়ে উঠল দুটো শরীর। রাত তখন 2 কি 3টে। একটা অস্বস্তিতে পলির ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখল আলো নিভে গেছে, কিন্তু ঘরের মধ্যে আবাসনের রাস্তার সোডিয়াম পেপারের হলদেটে একটা আবছা আলো ঘরের মধ্যে এসে পড়ছে। এ কি, লাইট কেটে গেল নাকি? পলি বিছানায় উঠে বসে। অরুণ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। পলির মনে হলো অন্ধকারে ড্রেসিং টেবিলের সামনে কেউ যেন বসে চুল আঁচড়াচ্ছে। সাথে সাথে তার শরীরে কাঁটা দিয়ে উঠল। বিছানার পাশেই চশমাটা খুলে রেখেছিল। অনেক খুঁজেও পেল না চশমাটা। অরুণকে 2-3 বার ডাকলো, কিন্তু সে একইভাবে ঘুমিয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবয়ব এবার ধীরে ধীরে স্পষ্ট দেখতে পাচ্ছে পলি। মনের মধ্যে জোর এনে পলি প্রশ্ন করল, কে কে তুমি? কোনো উত্তর নেই। মেয়েটা একভাবে বসে আছে। অরুণ, অরুণ শিগগিরই ওঠো। ও কে? অরুণ। অরুণের মৃদু নাক ডাকার শব্দ আসছে। পলির হাজার ডাকেও সে নড়ল না। মেয়েটা এবার ধীরে ধীরে কলের পুতুলের মতো উঠে দাঁড়ালো। তাদের বিছানার দিকে দুপা দুপা করে এগিয়ে তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেল। পলি তাড়াতাড়ি উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দিল। টিউবলাইটের আলো জ্বালতেই সারা ঘরে ভালো করে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। চোখে আলো পড়তেই অরুণ একটু বিরক্ত হয়ে বলল, আরে আলো জ্বালালে কেন? বন্ধ করো প্লিজ। পলির নিঃশ্বাস এখনো ভারী হয়ে রয়েছে। হাঁপড়ের মতো বুকটা ওঠানামা করছে। খাট থেকে নেমে টেবিলের সামনে দাঁড়িয়ে দেখল সব জিনিস নিজের জায়গায় আছে। ফিরে আসছিল, তখনই চিরুনির দিকে চোখ পড়ল। চিরুনির মধ্যে 2-একটা বাদামি রঙের চুল আটকে আছে। চুল দুটো হাতে নিয়ে পলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ভালো মতো জানে এই চুল তার নয়। এই চুলের মালিক 1 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভাবছিল, তখনই আয়নার কাঁচে চোখ পড়ল। পলি সেই ছবির প্রতিবিম্ব আয়নার কাঁচে দেখল। ছবিটা যেন আরো বেশি বীভৎস দেখাচ্ছে। ঈগলের পায়ে ধরে থাকা মেয়েটা অস্বাভাবিক বড় হয়ে গেছে। ঈগলটা এখন আগের থেকে অনেকটা ছোট। মেয়েটার মুখ ভালো করে দেখেই চিৎকার করে জ্ঞান হারায় পলি।
অরুণ পলিকে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। বেশ কিছুক্ষণের চেষ্টার পর পলির জ্ঞান ফিরে আসে। অরুণ প্রশ্ন করে, হেই, কি হয়েছিল? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? হ্যাঁ? পলি চোখের কোণ দিয়ে ছবিটার দিকে তাকায়। মেয়েটার মুখটা এখন আগের মতোই রয়েছে। কিছুক্ষণ আগে দেখেছিল ওই মেয়েটার মুখ অবিকল বিনির মতো দেখাচ্ছিল। ছবির দিকে তাকিয়ে আছে দেখে অরুণ একটু বিরক্ত হয়ে বলল, আহ, তোমার কি বিনির মতো মাথায় গন্ডগোল হয়ে গেল নাকি? হ্যাঁ, কালকে সকালে ছবিটা আমি ফেলে দেবো। এই বলে ছবিটাকে খুলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ফাঁকা দেওয়ালের দিকে পলি তাকিয়েছিল। ওর মনে হলো দেওয়ালে কারোর মুখের একটা অস্পষ্ট ছায়া পড়েছে। পলির আর কিছুতেই ঘুম আসছে না। দেওয়ালের দিকে তাকিয়ে ওর মনে হলো অস্পষ্ট মুখটা ওর অনেক দিনের চেনা। দেওয়ালটা কি সামান্য উঁচু হয়ে এসেছে, নাকি ভেতরে আটকে থাকা কেউ দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসছে? কি হচ্ছে সব? পলির মনে হলো অস্পষ্ট অবয়বের ঠোঁটটা নড়ছে, কিছু যেন বলছে ওকে। কান পেতে শোনার চেষ্টা করে, আর ভয় লাগছে না। একটা শিরশিরে ঠান্ডা ভাব ঘিরে ধরেছে ওকে। সে হাতটা বাড়িয়ে দেওয়ালের ওপর ছুঁতেই উল্টো দিক থেকে আর একটা হাত এসে তাকে টেনে ধরে। পলির সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে আসে। তার শরীরটা ধীরে ধীরে দেওয়ালের ভেতর ঢুকে যাচ্ছে। হাত পা নেড়ে ক্রমাগত অরুণকে ডাকার চেষ্টা করলো, গলা দিয়ে একটা শব্দও বেরোলো না। অরুণ নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসা সেই হাত দুটো পলির সারা শরীরটাকে ধীরে ধীরে দেওয়ালের ভেতর টানতে টানতে অদৃশ্য হয়ে গেল। পলির শরীরটা মেঝেতে ছিটকে পড়ল। একটা বড় অ্যান্টিক ফুলদানি শব্দ করে মেঝেতে পড়ে গেল। অরুণের এত শব্দেও ঘুম ভাঙল না। পলি উঠে দাঁড়াতে যাবে, তখনই পলির চুলের মুঠি ধরে কেউ যেন তাকে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফুলদানিটা দিয়ে সেই অদৃশ্য হাতকে মারার চেষ্টা করলো, কিন্তু বারবার করে এই হাওয়া কেটে সেটা বেরিয়ে যায়। সেই অদৃশ্য হাত পলির শরীরটাকে এনে বসার ঘরের মাঝখানে ছুঁড়ে দিল। যন্ত্রণায় কোকিয়ে ওঠে পলি। তারপর তার শরীরটা কাঠের পুতুলের মতো কারোর ইশারায় কাজ করতে শুরু করলো। দরজাটা খুলে ফেলল পলি। সামনে কেউ নেই, কিন্তু তার মনে হচ্ছে তার হাত ধরে তাকে যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। এগিয়ে যায় নিজের বাড়ির দিকে। 2 ব্লক পেরিয়েই তার বাড়ি। 3 তলায় উঠে দরজা খুলে ফেলল। ওর ঘর একেবারে অন্ধকার। সেই আধারে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল পলি। কানের কাছে কেউ যেন বলল, ওটা দড়ি আছে? পলি মাথা নেড়ে বলল, আছে। তাহলে নিয়ে এসো। স্টোর রুম থেকে একটা মোটা দড়ি নিয়ে এলো পলি। তারপর সেটাকে ফ্যানের সঙ্গে ভালো করে বেঁধে নিল। খাটের ওপর একটা চেয়ারে উঠে দাঁড়িয়েছে পলি। মাথার ভেতর থেকে কেউ যেন বলল, আর বেশি সময় নষ্ট করো না, দড়িটা গলায় পড়ে নাও। ছোট্ট শিশু যেমন মায়ের বলা সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করে, ঠিক সেই রকমই সেই অদৃশ্য মানবীর সমস্ত বলে যাওয়া কথা নির্বিবাদে মেনে চলল পলি। দড়িটা গলায় পরে নিতেই 2 অদৃশ্য হাত চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। পলির শরীরটা শূন্যে ভাসতে লাগলো, আর তখনই তার সমস্ত চেতনা এক মুহূর্তে ফিরে এলো। কিন্তু তখন আর কিছুই করার নেই। অন্ধকার ঘরে নিজেকে ফাঁসি লাগিয়েছে পলি। পা দুটো বলির পাঁঠার মতো ছটফট করছে। একটু বাতাসের জন্য তার ফুসফুস ছটফট করলেও কোনোভাবেই সে তার হাতটাকে ছাড়াতে পারছে না। মনে হচ্ছে যেন 2 শক্ত দড়ি দিয়ে কেউ হাতটাকে পেছনে বেঁধে দিয়েছে। হাজার চেষ্টা করেও নিজেকে একটুও ছাড়াতে পারল না সে। ধীরে ধীরে ছটফটানি একটু একটু করে কমে পলির শরীরটা নিস্তেজ হয়ে গেল। পরদিন সকালে অরুণের ঘুম ভাঙল। তখন বেশ বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখে বিছানা খালি। পুরো ফ্ল্যাটে পলির কোনো চিহ্ন দেখতে পেল না। মোবাইলে ফোন করতে দেখলো সেটা ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে। একটু অবাক হলো অরুণ। ওদের চেনা জানা বন্ধুবান্ধবদের মধ্যেও ফোন করে পলির কোনো খবর পেল না। কাল রাতে তো বেশ ভয় পেয়েছিল, কিন্তু
এইসব ভাবনার মাঝেই অরুণের মোবাইলটা বেজে উঠল। নতুন অফিসের বসের ফোন। এই টালবাহানায় ভুলেই গিয়েছিল 9:30 মিটিং আছে। হ্যালো অরুণ, তুমি কোথায়? প্রেজেন্টেশনের আগে পিপিটিটা একবার আমাকে দেখিয়ে নেবে। হ্যাঁ স্যার, 10 মিনিটের মধ্যে পৌঁছেছি। রাস্তায় একটু জ্যাম আছে তো তাই। ও হ্যারি আপ ম্যান। অরুণ ফোনটা রেখে অফিসের পোশাক পরে ক্যাব বুক করে নিল। 2 মিনিটের মধ্যে ক্যাব এসে গেল ওদের আবাসনের সামনে। পলি যে বাড়িতে নেই সেই চিন্তাটাই অরুণের মাথা থেকে একেবারে বেরিয়ে গেল। সারাদিন কাজের চাপে অরুণ বাড়ির কথা ভুলেই যায়। বেলা তখন 3টে বাজে। অরুণের ফোনে একটা ফোন আসে, বাংলাদেশ থেকে ফোন। নাম্বারটা চেনা। দোনামোনা করে ফোনটা তুলে ফেলল অরুণ। ফোন তুলতেই একটা ভারী কণ্ঠস্বরে রঞ্জনবাবু বলে উঠলেন, খুব সাবধান অরুণ, কাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি। মেয়েটা খুব কষ্টে আছে জানো। মামা, আপনি কার কথা বলছেন? খুব সাবধান। ওই পাশ থেকে একটা অস্পষ্ট দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল অরুণ। তার মনটা বিরক্তিতে ভরে এলেও প্রকাশ করতে পারল না। আপনি কি বলছেন বলুন তো? কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখলাম। বিনি আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিতেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে এলো। তখন ঘুমের মধ্যে মনেই নেই যে ও আর নেই। ঘরে ঢুকেই বলল, আমি ফিরে এসেছি মামা। কোথায় গিয়েছিলি বিনি? একটা অদ্ভুত হাসি দিল, তারপরে বলল, তুমি চিন্তা করো না, আমি আমার বাড়িতেই থাকবো। পারলে তুমি আমার বাড়িতে এসো একদিন। বলেই আবার সেইভাবেই বাড়ি থেকে বেরিয়ে গেল। ঘুমটা যখন ভাঙে তখন এই রাত 3টে বাজে। তারপর থেকে 2 চোখের পাতা এক করতে পারিনি। হ্যাঁ, এক করতে পারিনি। রঞ্জনবাবুর কথাগুলো যেন অরুণের কানের মধ্যে গরম সীসা ঢেলে দিল। অরুণের মনে পড়ে ঠিক ওই সময় পলি পাখির ছবিটা দেখে ভীষণ ভয় পেয়েছিল। ওইদিকে রঞ্জনবাবু বলেই চলেছেন, তারপর আর চোখের পাতা এক করতে পারিনি। সারা রাত ভাবছিলাম মেয়েটা কিছু বলতে চায়। তারপর সকালে আমাদের এখানকার পুরোহিতের সঙ্গে দেখা করলাম। উনি বললেন, বিনির আত্মা অশান্ত হয়ে রয়েছে, গয়ায় একটা পিণ্ড দিয়ে এসো, আর তুমি একটু সাবধানে থেকো। বারবার করে বলছিল তোমার কাছে ফিরে যাবে, বাড়িতে গিয়ে থাকবে। মাঝের কথাগুলো কেঁপে কেঁপে তারপর শেষটা কেটে গেল। অরুণের হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। তখনই মনে পড়ল আজ সকাল থেকে পলি একবারও ফোন করেনি। এমনকি ঘুম থেকে উঠে এসে পলিকে দেখতেও পাইনি। 5:30 বাজতেই অরুণ বেরিয়ে পড়ল অফিস থেকে। পলির ফ্ল্যাটে গিয়ে একবার দেখতে হবে। অরুণ যখন পলির ফ্ল্যাটের সামনে দাঁড়ায় তখন দেখল দরজা ভেতর থেকে বন্ধ। দরজার ওপর করাঘাত করতে থাকে অরুণ। পলি, পলি দরজা খোলো। পলি, আমি অরুণ। পলি। উল্টো দিকে অপার নিস্তব্ধতা বিরাজমান। ঘরটা যে অন্ধকার সেটা বোঝা যাচ্ছে। দরজার তলা দিয়ে কোনো আলোর রেখা দেখা যাচ্ছে না। অরুণ ফিরে আসছিল তখনই মনে হলো ঘরের ভেতর কেউ যেন ফিসফিসিয়ে কথা বলছে। দরজায় কান পাতল। পলি, তুমি কি কিছু বলছো? ভেতর থেকে একটা ঘর ঘরে কণ্ঠস্বর ভেসে এলো। তারপর অনেক ডাকাডাকি করেও পলি দরজা খুলল না। এটা দেখে প্রায় বাধ্য হয়ে ফিরে এলো অরুণ। ঘরে এসে সোফায় গা এলিয়ে ভীষণ ক্লান্ত লাগছিল তার। তখনই পাশে রাখা ফোনটা বেজে ওঠে। অচেনা নম্বর থেকে ফোন এসেছে। তাড়াতাড়ি করে ফোনটা ধরতে ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, আপনি কি অরুণ সামন্ত বলছেন? হ্যাঁ। 8338 এই নাম্বারটি কার জানেন? অরুণ একটু ভেবে উত্তর দিল, এটা তো ময়ঙ্কের নাম্বার। হ্যাঁ ঠিক তাই। কাল রাতে আপনার নাম্বারে এই নাম্বার থেকে অনেকবার ফোন গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় একটা ফোনও আপনি ধরেননি। কিন্তু আমার কাছে তো কোনো ফোন আসেনি। ওই পাশ থেকে আর কেউ কথা বলছে না দেখে অরুণ সন্দিগ্ধ কণ্ঠে আবার জিজ্ঞেস করল, আপনি কি বলছেন?
আমি লোকাল থানার ইন্সপেক্টর উত্তম পান্ডে বলছি। বসা অবস্থায় থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ইন্সপেক্টর, মায়াঙ্কের কি হয়েছে? কাল রাতে আপনার বন্ধু তার ফ্ল্যাটের ছাদ থেকে আত্মহত্যা করেছে। তার ডায়েরিতে অনেক কিছু লেখা রয়েছে, তবে লাস্ট কল আপনাকে করেছিল। তাই ভাবলাম আপনি যদি এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেন। একটু থেমে ইন্সপেক্টর আবার বললেন, আচ্ছা, আপনি কি একবার মায়াঙ্কের বাড়িতে আসতে পারবেন? স্যার, আমি তো কলকাতায় থাকি, এখন তো এই মুহূর্তে অফিসে ছুটি পাবো না। ইন্সপেক্টর কয়েক মুহূর্তের জন্য কিছু যেন ভাবল, তারপর আবার বলল, আচ্ছা ঠিক আছে, ডায়েরির পাতাটা আপনাকে আমি মেইল করে দিচ্ছি। একবার দেখুন, যদি কিছু বুঝতে পারেন তাহলে আমাদের জানাবেন। আর হ্যাঁ, যদি তদন্তের খাতিরে প্রয়োজন হয় আপনাকে কিন্তু আসতে হবে দিল্লিতে। ফোনটা কেটে যায় একটা যান্ত্রিক শব্দ করে। মোবাইলে একটা মেল ঢুকলো, একটা ডায়েরির পাতা। ডকুমেন্ট খুলতেই বুঝলো মায়াঙ্ক যখন ডায়েরি লিখেছিল তখন ওর হাত কাঁপছিল। মন দিয়ে পড়তে শুরু করলো অরুণ। রাত 10:30। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য যে একজনকে এত বড় মাসুল দিতে হবে তা আমার জানা ছিল না। সে ফিরে এসেছে। ছবিটা আমি ইচ্ছে করেই ওর কথা শুনে বীভৎসভাবে এঁকেছিলাম। সত্যি বলতে ওই ছবিটা আমি ওইভাবে আঁকতে চাইনি, কিন্তু ওর কথা শুনে ভয় দেখানোর নেশা যে আমায় পেয়ে বসেছিল। রাত 12:45। এখন আমার ঘরের দরজা বন্ধ। বন্ধ দরজার পিছনে কারোর ধারালো নখের আঁচড়ানোর শব্দ পাচ্ছি, আর সাথে সাথে একটা বিকট ঘড়ঘড়ে শব্দ। আমি 2-3 বার উঠে দরজা খুলেছি, কিন্তু অন্ধকার ছাড়া উল্টো দিকে আর কিছুই নেই। আমি জানি ওই অন্ধকারে গা ঢেকেও দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই দরজার উপর খুব জোরে জোরে আঘাত করছিল। আমি সিকিউরিটিকে ফোন করলাম, সে এসে বলল দরজার বাইরে কেউ নেই। পাশের প্রতিবেশীরাও বলল কোনো শব্দ পাইনি। রাত 2:45। কি করব বুঝতে না পেরে আমি খাটের তলায় লুকিয়ে রয়েছি। ছায়া ছায়া অন্ধকার ঘরে শুধু একটা নীলচে বাতি জ্বলছে, আর সেই আলোয় দেখলাম একটা মেয়ে ঘরের মধ্যে ঘুরছে, কিন্তু মেয়েটা পায়ে নয়, হাতে ভর দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মেঝেতে ওর চুলগুলো এদিক ওদিক লুটিয়ে বেড়াচ্ছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছি না। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। মুখে হাত চেপে রেখেছি যাতে একটু শব্দ না হয়, তবুও আমার মনে হয় যে ও আমায় ঠিক খুঁজে পাবে। রাত 3:10। দরজাটা শব্দ করে খুলে গেল। খাটের নিচ থেকে বেরিয়ে এলাম। ঘরে কেউ নেই। তাড়াতাড়ি ছুটে বাড়ির বাইরে যেতে যাব, ঠিক তখনই দেখলাম মেন দরজাটা বন্ধ হয়ে গেল। আমার পুরো ফ্ল্যাট জুড়ে কারোর বিকট হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। ওটা থেমে গেল কিছুক্ষণ আগে। এখন কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। শব্দটা এখন ঠিক আমার পেছন থেকে আসছে, কিন্তু আমি জানি আমার পেছনে কেউ নেই এখানে। এই অত্যাচার আমি আর নিতে পারছি না। আমার মৃত্যুর জন্য কেবলমাত্র ওই 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 ছবিটাই দায়ী। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। মোবাইল বন্ধ করে চোখ বুজে ফেলল অরুণ। আর পারছে না সে। রঞ্জন বাবুর ফোন, পলির অদ্ভুত আচরণ, মায়াঙ্কের মৃত্যু, সব মিলিয়ে পাগল পাগল লাগছিল। দরজায় মুহুর্মুহু ধাক্কা শুনে লাফিয়ে ওঠে অরুণ। দরজাটা খুলে দেখল ওদের আবাসনের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি? কি হয়েছে? স্যার, এখনই একবার আসুন, বড় সর্বনাশ হয়ে গেছে। অরুণ একটু বিরক্ত হয়ে বলল, কি হয়েছে সেটা খুলে বলবে? হ্যাঁ, আপনার সেই বন্ধু যিনি ডি ব্লকে থাকতো, পৌলমী ম্যাডাম। থাকতো কেন বলছো? কি হয়েছে পলির? পৌলমী ম্যাডাম নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বডি শক্ত হয়ে গেছে স্যার, আমি নিজের চোখে দেখে এলাম। অরুণের হাতে ধরা মোবাইলটা মাটিতে পড়ে যায়। মানে পলি তো... কথাটা বলতে গিয়েও চেপে গেল অরুণ। পুলিশ এসেছে, আপনাকে ডাকছে, একবার চলুন। ঘর লক করে তাড়াতাড়ি সে ছুটল পলির বাড়ির দিকে। সেখানে গিয়ে যে দৃশ্য দেখল সেটা বর্ণনা করা প্রায় অসম্ভব।
পলির শরীরটা ফ্যান থেকে লম্বা হয়ে ঝুলছে, চোখ দুটো বিস্ফারিত, নাকের কোল বেয়ে রক্ত বেরিয়ে সেটা জমে রয়েছে। অরুণ সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কয়েক ঘন্টা আগে সে এই ফ্ল্যাটে কারোর কণ্ঠস্বর শুনেছিল, কিন্তু ইন্সপেক্টর বলছেন মৃত্যু ঘটেছে প্রায় 7-8 ঘন্টা আগে। পলির চোখের দিকে তাকিয়ে অরুণের মনে হলো খোলা চোখ দুটো যেন কিছু বলতে চাইছে। এগোতে গেলেই পুলিশ ইন্সপেক্টর বাধা দিয়ে বললেন, না, এখানে ঢুকবেন না, বাইরে দাঁড়ান। পুলিশ অনেক প্রশ্ন করে, তারপর অরুণকে ছেড়ে দেয়। ওয়ার্নিং দেয় শহর থেকে কোথাও যাওয়া চলবে না। নিজের ঘরে ঢুকে তার সারা শরীর যেন আর চলতে চাইছে না। কাল রাতে পলি বলেছিল ওই ছবিটার মধ্যে কিছু একটা পরিবর্তন সে লক্ষ্য করেছিল। ছবিটা সত্যি অভিশপ্ত। ছবির কথা মনে হতেই বারান্দায় ছুটে গেল, গিয়ে দেখল ছবিটা কোথাও নেই। কিন্তু স্পষ্ট মনে আছে রাতে যখন পলি ভয় পেয়েছিল ছবিটা খুলেও বারান্দাতেই রেখেছিল। ঘরে এসে খাটের ওপর তাকিয়ে দেখে ছবিটা দেওয়ালে সেই একই জায়গায় লাগানো আছে। বেশ অবাক হলো অরুণ। ঘড়িতে 1:30 বাজে। আজ দিনটা বড় অদ্ভুত। বিকেল থেকে একের পর এক খারাপ খবর আসছে। বিছানায় শুয়ে আছে অরুণ। একটা আবছা ঘোলাটে আলো ঘরে ছড়িয়ে রয়েছে। সেই আবছা আলোয় বিছানার পাশে তাকিয়ে মনে হলো তার পাশে কেউ যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। অরুণ আতঙ্কে ধর্মর করে উঠে বসে। হ্যাঁ, কে কে কে? মাথাটা কেমন যেন দুলে উঠল তার। চাদরটা সরিয়ে দিতেই খেয়াল করলো পলি শুয়ে আছে। সেই ঠেলে বেরিয়ে আসা চোখ আর জিভটা মুখের বাইরে ঝুলছে। বিভৎস রূপ দেখে ছিটকে পড়ল মেঝেতে। পলি, তুমি এখানে? অরুণের মুখে তখন অন্ধকার নেমে এসেছে। পলি একইভাবে ঘাটটা কাত করে অরুণের দিকে তাকিয়ে আছে। তার মুখে একটা আকর্ণ বিস্তৃত হাসি। বাইরের দরজায় তখন মুহুর্মুহু কেউ যেন আঘাত করে যাচ্ছে। কণ্ঠস্বর ভেসে আসে, অরুণ বাবু, দরজাটা খুলুন, পালিয়ে বাঁচতে পারবেন না। সিসিটিভিতে আমরা দেখেছি পৌলমী ম্যাডাম কাল রাত্রে আপনার ফ্ল্যাটে এসেছিল। এই কথাটা তো আপনি বেমালুম চেপে গেলেন। দরজাটা খুলুন অরুণ বাবু। একটা জোরে দরজা ভাঙার শব্দ হলো। অরুণ বুঝতে পারল যে তার মূল দরজাটা ভেঙে পুলিশ ঘরে ঢুকে পড়েছে। আর সেই শব্দের সাথে সাথে সে দেখল তার বেডরুমের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। বন্ধ দরজার পেছনে একজন দাঁড়িয়ে। তার চেহারা অতি পরিচিত। বিনি দাঁড়িয়ে আছে। চুলগুলো মাথার সামনের দিকে এমনভাবে রয়েছে স্পষ্ট মুখটা বোঝা যায় না। তবুও অরুণ চিনতে পারল। কলে বন্দি ইঁদুরের মতো সে বুঝতে পারে তার খেলা শেষ। মেঝের ওপর পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ ঠেকে যায় অরুণের। জিভ আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে, তবুও বলল, বিনি, বিনি, তুমি এখানে কিভাবে? বিনি হাত বাড়িয়ে ছবিটা দেওয়াল থেকে পেরে নিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিল বিছানার ওপর। পলির শরীরটা তখন বিছানা থেকে 4 হাত পায়ে ভর করে একটা সরীসৃপের মতো ছবিটার পেছনে দেওয়ালের মধ্যে সেই অস্পষ্ট ছাপের ওপর গিয়ে ঝুলতে লাগলো। বিনি এগিয়ে আসে অরুণের দিকে। চোখ দুটো মরা মাছের মতো সাদা, কোটর থেকে বেরিয়ে এসেছে। কপালে একটা লম্বা কাটা দাগ। আরও এগিয়ে আসতেই অরুণ দেখল মাথার মাঝখানে একটা বড় গর্ত। সেখান থেকে রক্তের ধারা বেরিয়ে এসেছে। পেছোতে পেছোতে বারান্দার রেলিংয়ে গিয়ে ওর পিঠ আটকে যায়। বেডরুমের দরজায় তখন পুলিশের করাঘাত আরও স্পষ্ট হয়েছে। অরুণ বাবু, দরজাটা খুলে দিন। সে মনে প্রাণে চাইছে পুলিশ যেন দরজা ভেঙে ঢুকে পড়ে, তাহলে এই অশরীরীর হাত থেকে মুক্তি সম্ভব। বাইরে ইন্সপেক্টরের গলা শোনা গেল, মুম্বাই পুলিশের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছে। আপনি আর পৌলমী দেবী দুজনে মিলে একটা বিরাট ষড়যন্ত্র করেছিলেন আপনার স্ত্রীকে মারবার জন্য। আমরা কিন্তু সবটাই জানতে পেরেছি। আপনার সেই আর্টিস্ট বন্ধু কিন্তু আরেকটা ডায়েরিতে সব লিখে রেখেছিল। আপনার মুক্তি নেই। পুলিশরা তখনও জানে না বন্ধ দরজার পেছনে অরুণের মৃত্যুর অন্য এক চিত্র আঁকা হচ্ছে। পাথরের মতো বসে আছে অরুণ। তার সামনে তার মৃতা স্ত্রী আর মৃতা প্রেমিকা বিভৎস রূপে তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। দুজনে দুটো পা ধরে টানতে টানতে ঘরে নিয়ে এলো। তারপর একটা মোটা দড়ি দিয়ে শরীরটাকে বেঁধে ঝুলিয়ে দিল ফ্যানের সাথে। পা দুটো ছটফট করতে করতে অরুণের মনে হলো সেই পোর্ট্রেটের ঈগলটা বড় হয়ে তার দিকে ছুটে আসছে। তার হাতে ধরা সেই মেয়েটার শরীরটা বদলে গেছে। ঈগলের নোকের ভেতর তার নিজের শরীরটা আটকে ছটফট করছে। পুলিশ যখন দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকলো ততক্ষণে অরুণের প্রাণ পাখি বেরিয়ে গেছে।
বিছানার উল্টো দিকের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, বিনিকে আমি খুন করেছি, ওর মৃত্যুর জন্য কেবলমাত্র আমিই দায়ী। কালো প্লাস্টিকে মুড়িয়ে দুটো শরীরকে নিয়ে যাওয়া হলো আবাসন থেকে। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে বিনি। তার শরীরটা পালকের মতো হালকা লাগছে। পূব আকাশে রং লাগতে শুরু করেছে। পাশের কোনো একটা ফ্ল্যাট থেকে ভেসে আসে গানের কটা লাইন। চোখ বুজে হাত প্রসারিত করে দিল বিনি। সূর্যের হীরককুচির মতো আলোয় গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে গেল বিনির অশরীরী অবয়ব। শেষ হলো লেখিকা অনিন্দিতা নাথের লেখা প্রতিকৃতির অন্তরালে। আজকে গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট, কথকথা এবং হানাবাড়ি থেকে সায়ন্তন, অন্যান্য চরিত্রে রেল অফ টেলস থেকে দেবস্মিতা, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, হানাবাড়ি অফিসিয়াল, হরোস্কোপ অফিসিয়াল এবং স্কেয়ার এলিভেটর থেকে রুভিনা, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে তৃষা, সৌম্যদীপ, নীলাঞ্জন, ডক্টর তন্ময়, কৌশিক, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে মলয়, অভি, অস্মিতা এবং আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং অনিন্দিতা। এই সুন্দর প্রচ্ছদটা করেছে শুভদীপ। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সামনে লেখক আকাশ গুহর কলমে নিশিবাদ্য, একটি ভয়ঙ্কর ভৌতিক জিনের গল্প। এই গল্পটির সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে আমাদের ইউটিউবের কমিউনিটি পোস্ট এবং আমাদের ফেসবুক পেজেও নজর রাখতে হবে। যদি ফেসবুক পেজটা এখনও ফলো না করে থাকো তাহলে অবশ্যই এখনই গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দাও। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।